বলো তোমাদের কোশ্চেন কি কি আছে, একজন একজন করে বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার লিভিং গ্রুপ নিয়ে স্যার। স্যার দেখলাম যে হচ্ছে আপনার বেস আপনার হচ্ছে উইক বেস হচ্ছে গুড লিভিং গ্রুপ। উইক বেস, হ্যাঁ। আবার কিন্তু এটা উইক বেস না, উইক কনজুগেটেড বেস। কথাটা কি ঠিক আছে? জি স্যার। এখন ক্লিয়ার হয়েছে যেটা বেস এবং উইক বেস। তাহলে স্যার আমরা এটা এইভাবে বলতে পারি যে উইক কনজুগেটেড বেস হচ্ছে গুড লিভিং গ্রুপ। কার কনজুগেট বেস? HCl এর। তাহলে তোমাকে HCl স্ট্রং অ্যাসিডে HCl এর কনজুগেট, হ্যাঁ স্ট্রং অ্যাসিড এর কনজুগেট বেস, সেটা ঠিক আছে, বাট এটা তো আসলে বেস। বেসের কাজ কি? বেস হচ্ছে ইলেকট্রোনেগেটিভ হয়, কারণ ইলেকট্রন রিচ কম্পাউন্ড। তো এটাও দেখো ইলেকট্রন রিচ কম্পাউন্ড, ইলেকট্রন আছে। বেসের কাজ কি? প্রোটনকে ধরা, হাইড্রোজেনকে ধরা, এটা সে ধরতে পারে। সুতরাং এটা তো বেস, অ্যাকচুয়ালি বেসিক ক্যারেক্টার। আর যদি স্যার হচ্ছে এটা কনজুগেটেড বেস না হয়, যদি এমনি নরমাল একটা বেস হইতো, মানে একটা কম্পাউন্ড এজ এ কম্পাউন্ড কোনো, বলো। যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়েস, স্ট্রং বেস, নট উইক বেস। সেখানে তো ওয়েস, স্ট্রং বেস। এটা কি লিভিং গ্রুপ? না না, ও আচ্ছা জি স্যার, বুঝছি এখন। স্যার 1,3-বিউটাডাইন HBr এর বিক্রিয়ায় স্যার দুইটা প্রোডাক্ট উৎপন্ন করে। বলছে যে এই প্রোডাক্টগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল। স্যার এটা কেমনে বুঝবো তাপমাত্রার উপর নির্ভরশীল? 1,3-বিউটাডাইন তাপমাত্রার উপর নির্ভরশীল। আমি বলছিলাম যে যদি লো টেম্পারেচারে হয় -80 ডিগ্রি, তাহলে কি হয়? 1,2 অ্যাডিশন। আর যদি 40 ডিগ্রি হয় +40 ডিগ্রি, তাহলে হয় 1,3 অ্যাডিশন। আর কিভাবে বুঝতে চাও? জি স্যার, বুঝতে পারছি, এখন মনে পড়ছে। এটা বেসিক্যালি আমি বলছিলাম যে একেবারে লো টেম্পারেচার যখন হয়, তার এত এনার্জি থাকে না যে এই বন্ডটা ভেঙে আবার এখানে এসে ডাবল বন্ড তৈরি করবে, ওই 1,4 এ যাবে। 1,3 না, ঠিক 1,4 অ্যাডিশন মেনলি। তো যে কারণে লো টেম্পারেচারে যদি অ্যাডিশন হয় তাহলে এটাই হয়, এবং যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাও আসলে এনার্জিটা একটু হাই থাকে, যার ফলে এটা আবার ব্যাক করে যখন আরো টেম্পারেচার পায় তখন এটা ওই টেম্পারেচার ওভারকাম করে 1,4 প্রোডাক্টে চলে যায়, যেখান থেকে আর ব্যাক করতে পারে না। এই হচ্ছে এটার মেকানিজম। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। স্যার এখানে স্যার পর্যাপ্ত হিট দিলে কি ওই রিভার্স রিঅ্যাকশন হবে না?
পর্যাপ্ত হিট দিলে রিভার্স রিঅ্যাকশন, হ্যাঁ হবে। সে যদি এনার্জি পায়, তুমি যদি তাকে হিট দাও, সে তো ব্যাক করতেই পারে, অবশ্যই পারে, কেন পারবে না? কিন্তু পর্যাপ্ত রিয়েজেন্টও তোমাকে দিতে হবে, যা যা দরকার সেগুলো দিতে হবে, তাহলে অবশ্যই ব্যাক করতে পারে। কিন্তু হাই টেম্পারেচারে তো আর থাকে না, এটা আলটিমেটলি রুম টেম্পারেচারে চলে আসে। যখন রুম টেম্পারেচারে চলে আসে তখন দেখতে হয় যে কোনটা বেশি স্টেবল, সেটাই। তুমি যদি সেই কন্ডিশন দাও, প্রপার কন্ডিশন দাও, ধরো এটার মেকানিজম তো এরকম ছিল, আরেকটা ছিল হচ্ছে এরকম ছিল। তো যখন এখান থেকে এইটা পার হয়ে এখানে আসবে, তুমি যদি হাই টেম্পারেচারে দাও, এখান থেকে ব্যাক করতেও পারে, কিন্তু তোমাকে দেখতে হবে ইকুইলিব্রিয়াম, সেই রিঅ্যাকশনটা দেখতে হবে যে ইকুইলিব্রিয়ামটা আসলে কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে। অনেক অনেক ফ্যাক্টর সেখানে জড়িত আসলে। আর এই প্রোডাক্টটা একবার তৈরি হয়ে গেলে সেটা আর ব্যাকওয়ার্ডে আসে না, আসে কিনা সেটা তোমাকে দেখতে হবে। সেজন্য ইকুইলিব্রিয়ামটা বুঝতে হবে ওই রিঅ্যাকশনের, তাহলে তুমি ক্লিয়ারলি বলতে পারবে যে এটা আবার ব্যাক করে এখানে আসবে কিনা। এখান থেকে যে যায় এটা লো টেম্পারেচারের কারণেই যায়, যেতে পারে। এটা যেহেতু হাই টেম্পারেচারে লাগে, সেই ক্ষেত্রে যাওয়াটা একটু কঠিন, কিন্তু ওই পরিমাণ চাপ পেলে হয়তো আসতেও পারে, একেবারে অসম্ভব কিছুই না। কিন্তু সেই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, যা যা দরকার তা যেন সে পায়। নেক্সট। স্যার NO3 লুইস স্ট্রাকচারটা যদি আমি নাইট্রোজেনের সাথে NO3 মাইনাস স্যার স্ট্রাকচার যদি স্যার একটা অক্সিজেনের উপর মাইনাস চিহ্ন দেয় আর দুইটা অক্সিজেনের সাথে যদি স্যার ডাবল বন্ড দেয়, কিন্তু এটা স্যার গুগলে সার্চ দিলে আবার অন্যরকম আসে স্যার। সার্চ দিলে অন্যরকম আসবে, তাতে সমস্যা কি? হতেই পারে, অন্যরকম হতে পারে। যেমন এখানে দেখা যায় যে এটা প্লাস হয়ে যেতে পারে সামহাউ, এখানে প্লাস হয়ে এখানে আরেকটা নেগেটিভ চার্জ হতে পারে, এরকম জি স্যার, এখানে হচ্ছে একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড দিছে আর হচ্ছে যে আর পুরাটার উপরে ব্র্যাকেট দিয়ে বাইরে হচ্ছে মাইনাস চিহ্ন এরকম দিছে। হতে পারে। এখানকার একটা যদি এই যে বন্ড ইলেকট্রন ছিল সেটা দিলে কি হবে, ইলেকট্রন কম থাকবে, ফলে এটা জি স্যার, পজিটিভ হবে, এটা নেগেটিভ। বুঝতে পারছি। নেক্সট। স্যার স্যার টলুনির সাথে নাইট্রো গ্রুপ যুক্ত থাকলে মেটা পজিশনে স্যার পরবর্তীতে সাবস্টিটিউশন কোন জায়গায় আসবে স্যার, এটা কিভাবে নির্দেশ করে? আরেকবার বলো, শুনতে পারিনি। স্যার বেনজিনে যে একাধিক সাবস্টিটিউশন থাকলে স্যার কিভাবে প্যারা অর্থ নির্দেশ করে স্যার, ওইটা একটু যদি দেখাইতে। ইঞ্জিনিয়ার কি অর্থ করা হয়? না স্যার টলুইনের অর্থ। সেটা বলো। টলুইন বললাম। এবার কোশ্চেনটা কি? স্যার মেটা কি স্যার, এই যে স্যার অবস্থানগুলো স্যার মনে থাকে না স্যার। স্যার নাইট্রো গ্রুপ থাকবে অর্থ এটা এবার মনে থাকবে, অর্থ প্যারা, অর্থ প্যারা দুটো খুব কাছাকাছি, মানে একই সাথে থাকে, তো এর জন্য মনে রাখো যে প্রথমে অর্থ তারপরে প্যারা, আর মাঝখানে যেটা থাকবে সেটা মেটা, তাহলে মনে থাকবে এভাবে। এখন কোশ্চেন কি ছিল সেটা বলো। স্যার মেটা অবস্থানে যদি নাইট্রো গ্রুপ থাকে স্যার কিভাবে পরবর্তী রিঅ্যাকশন হবে স্যার, আপনি দেখাইছিলেন স্যার, তখন একটু করতে বলছি। মেটা গ্রুপে নাইট্রো দিলাম। এখন বলো দুইটার মধ্যে কোনটা অ্যাক্টিভেটেড, মানে স্ট্রং, শক্তিশালী? স্যার CH3। CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, সে ইলেকট্রন দেয়, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। যখন ইলেকট্রন দেয় তাহলে সে কি অর্থ প্যারা ডিরেক্টিং, তাই তো? অর্থ এবং প্যারা পজিশনে যাবে, ঠিক না? আর এটার জন্য কোন ডিরেকশনে যাবে? স্যার মেটাতে। তাহলে আলটিমেটলি তো এই প্রোডাক্টে বেশি হওয়ার কথা, এখানে সাবস্টিটিউয়েন্টটা হবে।
যদি এরকম থাকে। সরি, এটা তো মেটা না, এটা হচ্ছে। আচ্ছা, দুইটা আছে, ঠিক আছে, কোশ্চেনটা একটু অন্যরকম। এখন যদি দুইটা সাপোর্ট না করে, যদি এই পজিশন সাপোর্ট করতে দুইটাতেই, তাহলে ঠিক ছিল। এইটার জন্য সাপোর্ট করছে এই পজিশনটা মেটা, আর এটার জন্য হচ্ছে অর্থ প্যারা। সুতরাং কোনটা হবে? তাহলে তোমাকে শুধু একটা চিন্তা করতে হবে, যেটা অ্যাক্টিভেটেড করে, তাহলে সেটা CH3, CH3 এর তুলনায় তাহলে এই দুইটা হবে, এটা হবে না, কারণ এটা যেটাকে সাপোর্ট করবে সেটাই হবে। যেটা সবচেয়ে শক্তিশালী সেটার উপরে ডিপেন্ড করবে যে সাবস্টিটিউয়েন্টটা কোন জায়গায় হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার হাইড্রোক্সাইল গ্রুপ থাকলে স্যার ওইটা একটু দেখাই দিবেন। হাইড্রোক্সিল থাকলে চিন্তা করো কোন জায়গায় হাইড্রোক্সিল থাকবে। হাইড্রোক্সাইল স্যার কোন যেখানে জায়গায়? টলুইন, স্যার প্যারাতে টলুইনের ওইখানে হাইড্রোক্সাইল গ্রুপ। আর হাইড্রোক্সিল, ওকে। কেন আর প্যারা অবস্থানে টলুইন এখানে শক্তিশালী কোনটা? আচ্ছা, আগে প্রথমে চিন্তা করব দুটো একই জায়গায় সাপোর্ট করে কিনা। এটা ডোনেটিং, এটা কি ইলেকট্রন উইথড্রয়িং না ডোনেটিং? স্যার ওইটা অর্থ বলে না যেখানে টলুইন দিলেন। ওইটা কি ইলেকট্রন উইথড্রয়িং টেনে নেয় নাকি ইলেকট্রন দেয়? ইলেকট্রন দেয় স্যার। তাহলে কোন কোন পজিশনে যদি দেয় তাহলে অর্থ প্যারা, অর্থ প্যারা মিলে না, তাহলে শক্তিশালী কোনটা? এটা, এটার জন্য কোনটা হবে? অর্থ প্যারা। এটা তখন আর কাউন্ট করা হবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আগের যে এটা দিছিলেন টলোইনে, স্যার ওই জায়গায় এনো গ্রুপটা তো স্যার আপনার মেটা পজিশনে তো কোনোদিন আসা পসিবল? যদি থাকে, ও বলছে যদি থাকে তাহলে পরবর্তীটা কি হবে সেটাই। এরকম যে বানায় না সেটাও তো না, অনেক যৌগ আছে। স্যার টলোইন থাকা অবস্থায় কি কখনো মেটা অবস্থায় কি মানে মেটা পজিশনে কি এই কোনো গ্রুপ কি অ্যাড হইতে পারে স্যার? কারণ যত জি পারে, জি পারে। আমি যেটা বলি যে অন্য ভাবে সেটাকে যদি, এটাকে প্রথম এসিড নয় কেন, অবশ্যই সম্ভব। ব্রেনটাকে একটু খাটাতে হবে, যা দেখো দুই চোখে সেইটুকুই তো না, তার ভিতরে আরো অনেক কিছু আছে, সেগুলো বুঝতে হবে। অবশ্যই সম্ভব। তারপরের কোশ্চেন স্যার তারপরে কোশ্চেন হচ্ছে ডাইন্স থেকে স্যার, আইসোলেটেড, কমুলেটেড আর কনজুগেটেড এর মধ্যে হচ্ছে কনজুগেটেডটা কেন স্টেবল বেশি? আইসোলেটেড হচ্ছে cumulated, দিন পরে এসে এই কোশ্চেন করলে চলবে? এটা তো আগে করা উচিত ছিল। দেখো এটা কি sp2 হাইব্রিডাইজেশন, এটা কি, এটা হাইব্রিডাইজেশন কি? sp3 sp3 এটা কি sp2 এই যে মাঝখানে sp3, এটা একটা বড় বাধা, যার ফলে এখানে কনজুগেশন হওয়া সম্ভব নয়। যে যেখানে থাকবে সেখানে থাকবে, এরা ডিসপার্সড হতে পারে না, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে না, জায়গা কম। এখানে আবার এতগুলো তো দিলাম কেন? এখানে দেখো sp2, এটা কি sp2 sp2 সব sp2 sp2 মানে সবগুলো sp2, ফলে এদের যে পাই ইলেকট্রন থাকে একটা, তারা ওভারল্যাপ
করতে পারে বিশাল আকারে, অনেক বড় আকারের একটা ওভারল্যাপিং এখানে হয়, যার ফলে এটা ইলেকট্রন গুলো অনেক জায়গা জুড়ে থাকতে পারে, ডিসপার্সড হয়ে যায়, যে কারণে এটা স্টেবল। এখানেও পারে না, কারণ এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2, এই sp2, এই sp থাকার কারণে এখানেও কনজুগেশন কি বলে এটাকে, রেজোন্যান্স হয় না। এখন ক্লিয়ার হলো? জি স্যার। নেক্সট কোশ্চেন। স্যার CH3 C ট্রিপল বন্ড CH3 এটা স্যার NH2 এর সাথে কোনো বিক্রিয়া দেয় না কেন স্যার? বুঝলেন, CH3 মানে CH3 C ট্রিপল বন্ড CH3 কেমন বলে তো? স্যার আমি বলি আপনাকে CH3 C তারপরে ট্রিপল বন্ড স্যার, তারপরে CH3 স্যার এটা NaNH2 এর উপস্থিতি স্যার রিঅ্যাকশন দেয় না স্যার। NH2 বুঝি না, আবার বলো। NaNH2 স্যার এটার উপস্থিতিতে রিঅ্যাকশন হয় না কেন স্যার? হয় না, এটার উপস্থিতিতে রিঅ্যাকশন হয় না স্যার। কেন হয় না, তুমি বলো কেন হয় না? আমি তো পারি না স্যার। কোনটা কি সেটা আগে চিন্তা করো, কি রিঅ্যাকশন করতে চাও? যদি রিঅ্যাকশন হয় না বলতে তুমি কি করতে চাও এখানে, তোমার উদ্দেশ্যটা কি? স্যার এটা আসলে দেখলাম এক জায়গায় যে মানে এই রিঅ্যাকশনটা হয় না, শুধু এই NaNH2 কেন হয় না তুমি দেখেছো, ঠিক আছে, তুমি একটা জায়গায় দেখবা সেটা এখানে স্যার এক জায়গায় যখন একটা হাইড্রোজেন ছিল স্যার, যখন কার্বনের সাথে শুধু হাইড্রোজেন ছিল তখন রিঅ্যাকশনটা হয়েছিল, কিন্তু CH3 থাকার পরে আর রিঅ্যাকশন হয় না। কেন হয় না সেটা তুমি চিন্তা করো। স্যার তার মানে প্রান্তীয় হাইড্রোজেন থাকলে শুধুমাত্র হচ্ছে যে NaNH2 এর সাথে বিক্রিয়া করবে। এটা কি, এটা কি এখন এই পর্যায়ে এটাকে কি বলা যায়, অ্যাসিড? না স্যার। তাহলে বেজের সাথে কি করে বিক্রিয়া করবে, এখন বুঝতে পারছো? জি স্যার, তার মানে স্যার প্রান্তীয় হাইড্রোজেন থাকতে হবে স্যার। জি, বা- হাইড্রোজেন না থাকলে সেটা অ্যাসিড হবে কি করে? বুঝতে পারছি স্যার। অ্যাসিড বেস রিঅ্যাকশনে তোমার অ্যাসিড যদি না থাকে তাহলে সে অ্যাসিড বেস রিঅ্যাকশন কি করে হবে? নেক্সট, একটু চিন্তা করো, একটা জায়গায় একটা কিছু দেখলে সেটা নিয়ে চিন্তা করো, সেটা কি পসিবল না সেগুলো। এখন হুট করে একটা জিনিস এক জায়গায় দেখো, স্যারকে জিজ্ঞেস করবো, তার আগে নিজেরা একটু চিন্তা করো। হ্যাঁ বলো এরপর। আর কারো কোনো কোশ্চেন নাই? স্যার কোশ্চেন ছিল, স্যার অ্যালকাইল হ্যালাইড যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে পানির উপস্থিতিতে থাকলে সে অ্যালকোহল তৈরি করে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানির উপস্থিতিতে অ্যালকোহল তৈরি করে, আর এটা যদি অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করি তাহলে সেটা অ্যালকিন তৈরি হয়। অ্যালকাইল হ্যালাইডটাকেই যদি আমি অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করি সেটা হচ্ছে অ্যালকিন তৈরি হয়। হ্যাঁ, স্যার প্রথম ক্ষেত্রে পানি ছিল উইক বেস, বুঝলাম সেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে, কিন্তু স্যার আমরা হচ্ছে দেখছিলাম E1 এবং SN1 দুইটার ক্ষেত্রে আমি উইক বেস ইউজ করতে পারতাম, তাহলে তো এখানে উইক বেস ছিল, তাহলে এখানে শুধু SN1 রিঅ্যাকশন কেন হইলো, E1 কেন সম্ভব হইলো না? আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি স্ট্রং বেস ইউজ করছি তো এখানে ইলিমিনেশন রিঅ্যাকশন হয়েছে, তো স্ট্রং বেস তো আমি SN2 তেও করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে স্যার SN2 রিঅ্যাকশন হইলো না কেন, এখানে E2 রিঅ্যাকশন হইলো কেন?
আচ্ছা, প্রথম কোশ্চেনটা আসলে অ্যালকোহল আর পানি নিয়ে নয়, এলিমিনেশন সাবস্টিটিউশন নিয়ে নয়, কোশ্চেনটা হচ্ছে SN1 SN2, তাই তো? জি স্যার, স্ট্রং বেস দিছি, উইক বেস দিছি, তো স্ট্রং বেস দিলে তো SN2 E2 দুইটাই সম্ভব হয়। স্যার এখানে স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওয়াটারটা স্যার আমরা বেস হিসেবে ট্রিট না করে স্যার নিউক্লিওফাইল হিসেবে ইউজ করলেই তো হয়, মানে ট্রিট করি যদি, তাহলে তো কেন এটা সম্ভব। করব? OH মাইনাস ও বেস হিসেবে কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, এক জায়গায় সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আবার বেস হিসেবে কাজ করবে কোনো কারণ ছাড়াই। বারবার এটা একটু সলভেন্টের কাজ। বারবার বলছি যে এরা বেস হিসেবে কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে, একেবারে এখানে সাবস্টিটিউশনও হয়, এলিমিনেশনও হয়, সেখানে SN1 ও হয়, SN2 ও হয়, সবই হয়, সবই হতে পারে, কারণ ছাড়াই স্যার বুঝবো কিভাবে কোন ক্ষেত্রে কোনটা হবে? জি স্যার। আগে শেষ করি। আচ্ছা, তোমার কোশ্চেন ছিল যে এটা SN কি হয়, 2 না 1? স্যার SN1 সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। আচ্ছা, SN1, আর এটা কি হয়? E2 এলিমিনেশন। তোমার কোশ্চেনটা কি যে এটা কেন SN2 হয় না, তাই? না স্যার, ওইখানে তো আমরা উইক বেস ইউজ করছি। এলিমিনেশন যখন 1 হয় তখনও তো আমরা উইক বেস ইউজ করি, তাহলে এখানে শুধু SN1 হলো কেন? E2 তো প্রোডাক্ট হইতে পারতো। এখানে জি স্যার। E2, জি স্যার। আচ্ছা, E2 যে হয় না সেটা তুমি কি করে বুঝবে? তাহলে স্যার প্রোডাক্ট তো উৎপন্ন হয়েছে সাবস্টিটিউশনের মাধ্যমে। E2 হতেই পারে না, E2 হতে পারে, সাবস্টিটিউশন হয়েছে, এলিমিনেশনও হয়েছে, ধরো 70% এলিমিনেশন 20%। আচ্ছা, এখন মূল কথায় আসি যে কেন E2 হবে না। এটার কারণ হচ্ছে পোলারিটি, সলভেন্টের পোলারিটি বেশি থাকার কারণে এইটার কনসেন্ট্রেশন বেড়ে যায়। যখন এটার কনসেন্ট্রেশন বেড়ে যায়, SN1 এর দিকে চলে যাচ্ছে, সরি কি বলে, এলিমিনেশন সাবস্টিটিউশনের দিকে চলে যাচ্ছে। এলিমিনেশনে এটার পোলারিটি, সরি এটার যখন পোলারিটি বেড়ে যায় তখন E2 মেকানিজমে হয়, কিন্তু তার আগে কোশ্চেন হচ্ছে যে পোলারিটি এবং প্রোটিক সলভেন্ট যদি থাকে, প্রোটিক সলভেন্ট খেয়াল করো, প্রোটিক সলভেন্ট যদি থাকে তাহলে SN কে সাপোর্ট করে। প্রোটিক সলভেন্ট থাকলে, যদি প্রোটিক সলভেন্ট না থাকতো, এখানে পানি না থাকতো, তুমি DMF দাও, সেই ক্ষেত্রে তুমি বলতে পারতো যে হ্যাঁ এটা E2 হওয়া সম্ভব। যেহেতু প্রোটিক সলভেন্ট আছে, সেই প্রোটিক সলভেন্টের একটা ইফেক্ট থাকে যে প্রোটিক সলভেন্ট এইটার ট্রানজিশন স্টেটকে স্টেবল করে দেয়, আমরা এটা ব্যাখ্যা করেছি আগে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা প্রোটিক সলভেন্টের ইফেক্ট, এই প্রোটিক সলভেন্ট হওয়ার কারণে SN1 কে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, যে SN1 এর প্রোডাক্টটাই বেশি হবে। ক্লিয়ার হলো? স্যার আমরা তো এলিমিনেশন যখন হয়েছিল তখনও তো প্রোটিক সলভেন্ট ইউজ করছিলাম। না, প্রোটিক সলভেন্ট ইউজ করি নাই, খেয়াল করো সেখানে ভালো করে দেখো। আমরা হচ্ছে E1 এ প্রোটিক সলভেন্ট ইউজ করছিলাম। আচ্ছা, জি, একটু ভালো করে খেয়াল করে দেখো, তখন সেটা E1 এ চলে যেত। আর হচ্ছে স্যার E2 এর ক্ষেত্রে তো সলভেন্টের তেমন কোনো ভূমিকা নাই। ভূমিকা নাই। এখন এটা বলতে পারো যে এটা তাহলে E1 এ কেন হবে না? হ্যাঁ, E1 ও হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু কোনটা বেশি হবে সেটাই হচ্ছে দেখার বিষয়, যে বেশি পরিমাণে কোনটা তৈরি হচ্ছে। SN1 এর যেমন পসিবিলিটি আছে, সাবস্টিটিউশনের যেমন পসিবিলিটি আছে, সেরকম এলিমিনেশনেরও পসিবিলিটি আছে, কিন্তু এই টোটাল কন্ডিশন কোনটাকে সাপোর্ট করে, SN1 নাকি E1 বা E2, তার উপরে ডিপেন্ড করে আমাদের বলতে হবে যে এটা এলিমিনেশন হবে, এটা সাবস্টিটিউশন হবে। আর কোনো কোশ্চেন? স্যার একটা অফ টপিক কোশ্চেন ছিল। আচ্ছা স্যার, প্রোটিক সলভেন্ট বলতে তো আমরা হচ্ছে স্যার যে মানে সাধারণ যেগুলো সলভেন্ট যেমন অ্যালকোহল এগুলো মানে বুঝি, কিন্তু অ্যাপ্রোটিক সলভেন্টে দেখলাম স্যার অ্যাসিটোন। অ্যাসিটোনও কি অ্যাপ্রোটিক? হ্যাঁ, অ্যাসিডনে কি প্রোটন আছে, হাইড্রোজেন বন্ধন হয়। ও, হাইড্রোজেন বন্ড থাকাটা মানে স্যার জরুরি, মাস্ট। হ্যাঁ, প্রোটিক বলছি এই কারণে যে সেই প্রোটন সেই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, তাহলে অ্যাসিডন জি কি স্যার, প্রোটিক হবে না প্রোটিক হবে? জি স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। নেক্সট।
আর কারো কোনো কোশ্চেন নাই? স্যার অ্যালকেনের কাপলিং রিঅ্যাকশনটা স্যার একটু দেখায় দিচ্ছি। আরে কেন কেন আর এখানে বইয়ে স্যার একটা রিঅ্যাকশন দিতে আমি কপার আয়োডাইড ব্যবহার করছি কিন্তু উৎপন্ন হয়েছে ব্রোমাইড। আমি আয়োডাইড মানে রিঅ্যাকশন আয়োডাইড দিয়ে রিঅ্যাকশন করছি কিন্তু প্রোডাক্ট উৎপন্ন হয়েছে ব্রোমাইড। কিভাবে? কিভাবে? সেইখানে তো যেতে চাই না, আবার কেন টেনে না? আচ্ছা সেটা একটু পরে করি। এই অন্যান্য কোশ্চেন আছে কিনা কারো, সেগুলো আগে দেখে নিই, তারপরে ওখানে যাই। স্যার আমার কোশ্চেন গুলো আপনাকে ইমেল করে পাঠিয়েছিলাম স্যার, ওটাকে দেখতে পেয়েছি পেয়েছেন? পেয়েছি পেয়েছি, সেগুলো তো যাবো শেষে। এছাড়া মনে হয় আর কোনো কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? থাকলে আমরা কাপলিং রিঅ্যাকশনে যাই। কি ছিল কাপলিং রিঅ্যাকশন? অ্যালকাইল হ্যালাইড। ওকে, কার সাথে কাপলিং করবে? লিথিয়াম। কি তৈরি হবে? আর লিথিয়াম তৈরি হলো, এর সাথে কি দিতে হবে? কপার হ্যালাইড। কি তৈরি হলো? কপার, লিথিয়াম, এর সাথে আরেকটা আর, এই তো। এখন কি হবে এখানে? এখানে তুমি যদি এখন আরেকটা অ্যালকাইল হ্যালাইড দাও, এটাকে আমি ড্যাশ দিয়ে আলাদা করে দিলাম, ওই দুটো একই রকম, এটা হচ্ছে আলাদা অ্যালকাইল হ্যালাইড। তাহলে তৈরি হবে এইখানকার যে কোনো একটা আর চলে আসবে এই আর এর সাথে। এখন কোশ্চেনটা কি বলো? স্যার ওইখানে একটা এক্সাম্পল দিছে মরিসনের বইয়ে, স্যার ওইখানে হচ্ছে কপার আয়োডাইড ইউজ করছি কিন্তু উৎপন্ন হয়েছে ব্রোমাইড। ব্রোমাইড উৎপন্ন হবে কেন? তোমার তো অ্যালকেন তৈরি হওয়ার কথা, ব্রোমাইড কেন তৈরি হবে? এখানে যেটা দেখছি আমি সেটা হচ্ছে মিথাইল ব্রোমাইড, লিথিয়াম, তারপরে হলো কপার, শেষে আয়োডিন ইউজ করেছে। হ্যাঁ শেষে আয়োডিন আছে, তারপরে তাহলে স্যার ওই যে ব্রোমাইড সেটা বললো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি আয়োডিন ইউজ করছি, ওখানে ব্রোমাইড আসে কিভাবে? কোথায় তুমি আয়োডিন ইউজ করেছো? স্যার কপার আয়োডাইড ইউজ করছি, ওখানে হচ্ছে হেপ্টাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হলো রে? আমি তো এটাই বুঝলাম না। ব্রোমাইড কোথাও উৎপন্ন হয় নাই, তুমি মনে হয় রিঅ্যাকশনটা বুঝতে পারো নাই। উৎপন্ন হয়েছে অ্যালকেন ইউজ করেছে। তুমি কপার আয়োডাইডের কথা বলছো, একেবারে নিচেরটার কথা বলছো? স্যার এক্সাম্পল প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছে। সেখানে ব্রোমাইড কেন উৎপন্ন হবে? উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। উৎপন্ন হয়েছে অ্যালকেন, তুমি বুঝতে পারো না, সেটা ব্রোমাইড তৈরি হয় না, সেই ব্রোমাইডটা তারা ইউজ করেছে সেখানে, অ্যালকাইল ব্রোমাইড হিসেবে ইউজ করেছে। এই যে এটা শেষে যেটা আমরা ইউজ করলাম, অ্যালকাইল ব্রোমাইড ইউজ করেছে এখানে, আর কিছু না। হ্যালোজেনের জায়গায় ব্রোমিন, আর কপার জায়গায় এখানে ইউজ করেছে আয়োডিন। ওটা কি ছিল? ক্লোরিন ছিল। রিঅ্যাকশনটা বুঝতে পারো নাই, যেটা তৈরি হয়েছে তুমি মনে করেছো সেটা আসলে প্রোডাক্ট নয়, সেটা একটা রিয়েজেন্ট। এই যে এটা তৈরি হয়েছে অ্যালকেন, ঠিক আছে?
জি স্যার, বুঝতে পারছি। জি, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন ফাইনাল কোশ্চেন দিকে যাব। একটু স্ক্রিন শেয়ার দিতে চাই, তাহলে এটা দেখা যাবে। আচ্ছা, প্রথম কম্পাউন্ড অ্যারোমেটিক কি? এটা কি কোনো কোশ্চেন থেকে নিচ্ছে নাকি? কত সালের কোশ্চেন? স্যার কত সালের এটা মনে নাই স্যার। আচ্ছা, এটা ভুল ছিল। এটা তো হয়ই না, দেখো তো অ্যারোমেটিক তো দূরের স্যার কথা। এটা তো অ্যারোমেটিক হবে না, কারণ এখানে তো কনজুগেশন মানে কমপ্লিট কনজুগেশন হচ্ছে না। এই কম্পাউন্ডটাই তো হবে না। জি স্যার, আর কার্বনের এখানে 5টা বন্ড হয়ে যাচ্ছে। 5টা বন্ড, তাহলে তো এটা কোনো কিছুই অ্যারোমেটিক হওয়ার তো প্রশ্নই ওঠে না, অন্য কোনো কিছুই হবে না। জি স্যার। অবশ্যই অ্যারোমেটিক নয়। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি কোশ্চেন? স্যার এখানে আমি যেটা করছি, রিঅ্যাকশনটা করছি, এটা কি ঠিক আছে না? ট্রিপল বন্ড কি কোনো ইফেক্ট ফেলে এখানে, ইলেকট্রন উইথড্রয়িং না ডোনেটিং? স্যার এটা আমি শিওর না, আমার মনে হচ্ছে যে এটা উইথড্রয়িং হবে, সেই কারণে আমি এটা Withdrawing এ মেটা হবে। পজিশনে দিছি। এটা ইলেকট্রোনেগেটিভ হয় ইউজুয়ালি। আমি বলছি যে sp তো sp3 এর তুলনায় ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে মেটা পজিশনে যেতে পারে, অবশ্যই যেতে পারে। স্যার এটা তাহলে ঠিক আছে। হুম। 3 নাম্বারটা ঠিকই। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এখানে মানে এটা কি ঠিক আছে কিনা, মানে কোনটা বেশি রিঅ্যাক্টিভ আর কোনটা মানে লেস রিঅ্যাক্টিভ, মানে এভাবে আমি সাজাইছি। প্রথমে তো মানে ফেনলটাই হয়, তারপরে ওএস ফেনল হয়, তারপরে বিউটাডাইন নিউ, ঠিকই আছে, তারপরে টা প্লাস, তারপরে টাও প্লাস হবে। ঠিকই আছে। স্যার লাস্টের দুইটার মধ্যে তো নাইট্রোজেন যেটাতে আছে ওইটা তো বেশি রিঅ্যাক্টিভ হওয়ার কথা, তাই না স্যার? হ্যাঁ, ওটা বেশি, কারণ অক্সিজেন তো বেশি জোরে টানে, যার যে কারণে এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি টানার টেন্ডেন্সিটা নাইট্রোজেন থেকেও বেশি। যদিও এটা নাইট্রোজেন সরাসরি কার্বনের সাথে যুক্ত, আমার মনে হয় তারপরেও কি বলে ইলেকট্রন উইথড্রয়িং করার কথা। গ্রুপ আছে দেখো, CH3 জি স্যার। দিতেও পারে। আর 4 কি প্রবলেম? স্যার এখানে আমি ওই যে বেনজিন থেকে 3 অ্যামিনো বেনজয়িক অ্যাসিড বানাইছি স্যার, এটা কি মানে প্রসিডিউরটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, তুমি হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাইট্রেশনের মেটা পজিশনে যাবে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে কারো কোনো কোশ্চেন নাই? অ্যারোমেটিক থেকে সম্পর্কে তোমাদের আগে ধারণা ছিল? সেটাও না, সময়ের অভাবে। যদি বুঝতে পারো তাহলে এগুলো বোঝা অত কঠিন হওয়ার কথা নয়, খুবই সহজ। বেনজিন কি কি রিঅ্যাকশন দেয় এটা বলবা, আর এইটা কি কি রিঅ্যাকশন দেয় সেটা বলবা। বলো, ধরো বেনজিনের রিঅ্যাকশন তুমি করবা, কোন ধরনের রিঅ্যাকশন করবা সেটা।
স্যার বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন কি কি ইউজ করা যেতে পারে? স্যার ক্লোরিন ইউজ করা যেতে পারে, নাইট্রেশন, সালফোনেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে কি? Cl প্লাস জি স্যার। Br প্লাস হতে পারে। ফিডেল কার্বট অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন। ফিডেল কার্বট রিঅ্যাকশনটা কি? সেটা কোন ধরনের রিঅ্যাকশন আসলে? স্যার ওটাও তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। আচ্ছা, এবার আসি এটা রিলেশন কি হতে পারে? রিঅ্যাকশনের সাথে অ্যাসাইলেশন সেটা হতে পারে কিনা? জি স্যার, অ্যাসাইলেশন হতে পারে। এবার আসি এটাতে কোন ধরনের রিঅ্যাকশন হয়? স্যার এটা নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে না, ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। সাবস্টিটিউশন দিবে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ওকে, নিউক্লিওফিলিক দিবে না কিন্তু দেবে কখন? স্যার কন্ডিশন দিতে হবে, যদি হাই টেম্পারেচার এবং প্রেসারটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে নিউক্লিওফিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেবে। আর নরমাল কন্ডিশনে হতে পারে, শুধুমাত্র ওয়াটার আর সামান্য কিছু হিট দিলেও হতে পারে। কখন? এটা তো পড়তে হবে, তার মানে কি তোমরা এটা পড়া নাই পরের চ্যাপ্টারটি? স্যার পুরোটা শেষ করতে পারি নাই। স্যার ওই যে বেনজাইন মেকানিজমের মাধ্যমে অ্যানিলিন উৎপন্ন। একটা বেনজাইন মেকানিজমের মাধ্যমে সেটার কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে স্ট্রং বেস ইউজ করতে হয়। জি স্যার। ছাড়াও হতে পারে, সেটা একটা অবশ্যই স্ট্রং বেস ইউজ করে হয়। এটা ছাড়াও তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে, সাবস্টিটিউশন হতে পারে। সরি, প্লাস কখন? একটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশন, সেটা বললাম হতে পারে, কিন্তু কোনো একটা কিছু করলে এটা নরমাল কন্ডিশনও হতে পারে। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি? এরা কার সাথে যুক্ত হবে? ই প্লাস কার সাথে? নেগেটিভ চার্জের সাথে। এখানে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এখন যদি নেগেটিভ চার্জ আরো বৃদ্ধি করা হয়, তার মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দেওয়া হয়, তাহলে সেটার রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং এর সাথে যদি ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ থাকে তাহলে এটা রিঅ্যাক্টিভিটি কমে যাবে। কার রিঅ্যাক্টিভিটি কমে যাবে? ইলেকট্রোফাইল। তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কমে যাবে যদি এখানে ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ থাকে। কিন্তু ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ যদি তুমি অনেকগুলো ইউজ করো, সেই ক্ষেত্রে কিন্তু এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে যেতে পারে। ঠিক একই এখানে ইলেকট্রন উজ্জয়ন, বাট সামহাউ আবার ডোনেট করতে পারে ওই না অথবা ডাইরেক্ট। নরমালি এটা E+ রিঅ্যাকশন ইউজ রিঅ্যাকশন, কিন্তু রিঅ্যাকশনও করতে পারে। কখন? বেনজাইন মেকানিজম একটা, সেটা হচ্ছে স্ট্রং বেস ইউজ করতে হয়। আরেকটা কন্ডিশন করে যে যদি এখানে ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ থাকে, খুব বেশি পরিমাণে ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ থাকে, তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে পারে। কারণ কি? কারণ এটা এমনি এর ইলেকট্রন রিচ, সুতরাং এটা E+ কে আকর্ষণ করবে, কিন্তু নিউক্লিওফাইলকে আকর্ষণ করতে গেলে এখানকার ইলেকট্রন ডেনসিটি কমাতে হবে। সেটা কমাতে গেলে কি করতে হবে? আমাকে ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ যোগ করতে হবে। মেটা পজিশনে থাকতে পারে, অর্থোগোনাল পজিশনে থাকতে পারে। এরকম যদি ইলেকট্রন উজ্জয়ন গ্রুপ যোগ করে দাও, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অবশ্যই হবে, তাহলে আরো তাড়াতাড়ি হবে। বলছিলাম যে যদি একটা থাকে তাহলে এক্সট্রিম কন্ডিশন লাগে, প্রেসার দিতে হয়, টেম্পারেচার দিতে হয়। যদি দুইটা থাকে শুধু টেম্পারেচার দিতে হয়, সামান্য টেম্পারেচার 300 ডিগ্রি সামথিং। আর যদি তিনটা তাহলে শুধু 50 ডিগ্রি বা ওয়ার্ম, যেটাকে আমরা বলি 40 ডিগ্রি 50 ডিগ্রি দিলেই হয়ে যায়। তার মানে ইলেকট্রন যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে এইখানকার ইলেকট্রন গুলো কিন্তু
ইলেকট্রনের ডেনসিটি তার মানে এটা অনেক পজিটিভ চার্জের মতো ধারণ করে, যার ফলে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারে। এই হচ্ছে, এবার ক্লিয়ার হলো? জি স্যার। এরপরেও যদি তোমরা অর্গানিক কেমিস্ট্রি না বুঝো, রিঅ্যাকশন মেকানিজম তোমাদের থার্ড ইয়ারে মনে হয় আছে রিঅ্যাকশন মেকানিজম, সেখানে SN1 এদের উপর সলভেন্টের কি প্রভাব আমরা সেটা জানলাম, বেজের কি প্রভাব, সাবস্ট্রেটের কি প্রভাব, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। নিয়ে কোনো কমপ্লেইন থাকলে আমাকে অবশ্যই জানাবো। তারপরেও আমি এটা কখনোই মানবো না যে তোমরা অর্গানিক কেমিস্ট্রি বোঝো না, তোমাদেরকে ভালোভাবে বোঝানো হয়নি। তারপরে আরেকটা বিষয় ছিল যে এইখানে রিঅ্যাকশন গুলো এত কঠিন কেন হয়, যে এই কার্বন ক্লোরিন বন্ধনটা খুব শক্তিশালী হয়, কারণ এখানে বন্ধন যায়, পোলারিটি কমে যায়, এই কারণে ছিল। তারপরে এটার মেকানিজম ছিল, সেটা হচ্ছে মলিকুলার ডিসপ্লেসমেন্ট মেকানিজম। আমি বলছিলাম ডিসপ্লেসমেন্ট মেকানিজম মানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, তারপরে এটা নেগেটিভ চার্জ ধারণ করেই থাকবে, একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, তারপরে পজিটিভ চার্জ, তারপরে একটা লিভিং গ্রুপ চলে গিয়ে সে প্রোডাক্টটা হবে। বায়োমলিকুলার ডিসপ্লেসমেন্ট ইন্টারমিডিয়েট থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এটা বায়োমলিকুলার হবেই অ্যারোমেটিকের ক্ষেত্রে। অ্যারোমেটিকে কিন্তু SN1 বা SN1 বলে কিছু নাই, এখানে রিঅ্যাকশন হলে সেটা অবশ্যই বায়োমলিকুলারই হবে। তার মানে দুইটা কনসেন্ট্রেশনের উপরে বিক্রিয়া রেটটা ডিপেন্ড করবে। আর লাস্টের সেটা হচ্ছে তোমার বেনজাইন মেকানিজম। এই কোনো প্রবলেম আছে কি? তাহলে তোমরা আগামী দিন পরীক্ষার প্রিপারেশন নাও, আমি কোশ্চেন বলে দিচ্ছি অলরেডি। হচ্ছে অ্যালকেন এবং অ্যালকিন দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য থাকে, বা অ্যালকিন কেন রিঅ্যাক্টিভ হয়, সেই বিষয়গুলো। প্রতিটা কোশ্চেন 10 মিনিট করে সময় পাবে, তিনটা কোশ্চেন থাকবে 30 মিনিট, কোনো অপশন নাই, তিনটা থাকবে, তিনটা অ্যানসার করতে হবে। একটা কোশ্চেন হচ্ছে মার্কোনি রুলে তোমার ডাবল বন্ডের সাথে HBr যখন অ্যাডিশন রিঅ্যাকশন হয়, সেইটা যখন যুক্ত হবে তখন সেটা কি কিভাবে যুক্ত হবে, কেন যুক্ত হবে, সেটার একটা ব্যাখ্যা দিতে হবে। HBr যখন এসে যুক্ত হবে সেখানে কে কোথায় যাবে, কেন যাবে, সেগুলো লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করাতে হবে। একবারে যা আমি বা যা তোমরা জানো, যা এক্স্যাক্টলি ঘটে সেই বিষয়গুলো। আর পরের কোশ্চেন ওজনের সাথে রিঅ্যাকশন, তোমার প্রোডাক্ট দেওয়া থাকবে, কি রিঅ্যাকট্যান্ট হবে, রিঅ্যাকট্যান্ট হবে, সেটা বের করতে হবে। এই তিনটা বলে দিলাম তোমাদের, যাতে মানে এই পরীক্ষা নিয়ে কোনো চাপ তৈরি না হয়, তোমরা তোমাদের রেগুলার পড়াশোনা করে যাবে, আর তিনটা কোশ্চেন ভালো করে পড়ে পরীক্ষা দেবে কালকে না রবিবারে। যদি মডেল টেস্ট বা মক টেস্ট ডেমো পরীক্ষা দিতে চাও তাহলে আমাকে ওই দিনই জানাবো, পরের দিন আমরা ডেমো পরীক্ষা নেব যদি তোমাদের সময় থাকে, ঠিক আছে? ওকে স্যার। আগে হচ্ছে রবিবারের পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে ওই দিনই আমরা ডিসিশন নেব যে তোমরা যদি ডেমো দিতে চাও তাহলে আমরা পরের দিন ডেমো 4টা থেকেই নেই, সারাদিন আমরা সময় পাবো না, ডিপার্টমেন্টে থাকতে হয়। সোমবারে পরীক্ষা দিয়ে বৃহস্পতিবারে পরীক্ষা দিতে কি তোমাদের অসুবিধা হবে? অসুবিধা হবে কিনা? তোমাদের কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা, সেটা হচ্ছে কত 31101। তোমরা কি সোমবারে পরীক্ষা দিতে চাও ডেমো? কারো কোনো মতামত নাই, কেন? দিতে চাও কি চাও না? হ্যাঁ না তো বলতে হবে। আমার কোনো জোরাজুরি নাই, তোমরা যদি দিতে চাও তাহলে আমি নেবো, আর যদি তোমরা দিতে না চাও তাহলে নেবো।
তোমরা যদি নিজেরা আলোচনা করে বলতে চাও সেটাও বলতে পারো। নিজের আলোচনা করে পরে জানাই স্যার। জি, এটাই ভালো হয়। ওকে স্যার। জানাও, আমাকে কোশ্চেন করতে হবে, তার মানে আমাকে একটু আগে জানালে আমার জন্য সুবিধা হয়। ওকে স্যার, আজকের মধ্যে জানাবো স্যার। আচ্ছা ঠিক আছে। কারণ একটা হতে পারে যেহেতু তোমাদের পরীক্ষা বৃহস্পতিবার, অ্যাটলিস্ট মাঝখানে 3 দিন সময় থাকা দরকার। সোমবারে পরীক্ষা দিলে মঙ্গল বুধ 2 দিন সময় থাকে। জি স্যার। অবশ্য তোমাদের প্রিপারেশন হয়ে যাওয়ার কথা, তারপরেও তোমাদের ইচ্ছা। কিন্তু বুধবারের রবিবারের পরীক্ষাটা কিন্তু হবে। জি স্যার। স্যার রবিবারের পরীক্ষাতে আমাদের কোশ্চেন সাবমিট করার সময় মানে পাবো তো, মানে আচ্ছা, 30 মিনিট শুধু আমরা লিখবই। আমি একটু বলে রাখি কি হবে। সেটা হচ্ছে তোমরা এক্সাক্ট 4টায় তোমরা কোশ্চেন পাবে 10 মিনিট আগে, 4টা 10 মিনিট আগে, ঠিক আছে? পাবে দুইটা লিংক থেকে, একটা হচ্ছে গুগল ক্লাসরুম থেকে, আমি এখান থেকে আপলোড করব, আর তোমাদের 3 জন ইনভিজিলেটর থাকবেন, ওনারা তোমাদের সাথে শেয়ার করবেন। যখন শেয়ার করবেন সেই শেয়ারিংটা হয়তো 4টা থেকেই হবে এক্স্যাক্টলি, তার আগে পাবো না। আর আমি যেটা আপলোড করবো সেটা 10 মিনিট আগে আপলোড করবো। তোমরা ঠিক 4টা থেকে লেখা শুরু করবে। তোমাদের সাথে যখন স্ক্রিন শেয়ারিং হবে সেখান থেকেই তোমরা লেখা শুরু করবে ঠিক 4টা থেকে 4:30 পর্যন্ত লিখবা। 5টার মধ্যে আপলোড করতে হবে। আমি 5টা ডিউ টাইম দিয়ে দেবো। 5টার মধ্যে যারা আপলোড করবে তাদের গুলো অ্যাকসেপ্ট হবে, আর পরের গুলো লেট সাবমিশন হবে। আর আরেকটা কথা বলে রাখি, গুগল ড্রাইভে কেউ আপলোড করবে না। গুগল ড্রাইভে আপলোড করে কেউ কিছু পাঠাবে না। আপলোড করলে গুগল ক্লাসরুমে করবে, যদি না করো তারপরে গুগল ক্লাসরুমে করতে হবে। ওকে স্যার। কারণ আমি আমার যতটুকু অভিজ্ঞতা এই পর্যন্ত, তাতে আমার মনে হয়েছে যে কেউ যদি এক্সপার্ট হয় আপলোডিং এ তাহলে সে আপলোড করতে পারে, ওই 30 মিনিটের মধ্যে সম্ভব। কিন্তু অনেকেই হয় কি যে করে না, হচ্ছে না, হয় না, একটু পরে করি। আমরা এটা আর এখন এলাও করবো না, কারণ তোমাদের এই জন্য ডেমো পরীক্ষা নেওয়া হচ্ছে, অনেকগুলো নেওয়া হচ্ছে। মাসুদ স্যার নিয়েছে তোমাদের, তারপরে সেদিনও একটা পরীক্ষা হলো, তারপরে কি বলে আগামী রবিবারে আরেকটা পরীক্ষা আমরা নেব, শুধুমাত্র একটাই কারণ, তোমাদের এই আপলোডিং এর প্রবলেমটা সলভ করার জন্য। এবং এর জন্য যদি আরো পরীক্ষা নিতে হয় আমরা সেটাও নিতে রাজি আছি, বাট তোমাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। এখন একান্তই যদি কারো না হয় যে গুগল ক্লাসরুমে আপলোড হলো না বা হয় না কোনো কারণে, সেটা আমরা বিবেচনা করতে পারি। কিন্তু কেউ গুগল ড্রাইভে দিয়ে আগেই মেল করে পাঠাবে, সেটা হবে না। সুতরাং এই বিষয়টাতে কেয়ারফুল থাকো। একেবারে সময় মতোই তোমাদেরকে ওই গুগল ড্রাইভে আপলোডিংটা শুরু করতে হবে, যাতে 30 মিনিটের মধ্যে আপলোডিং হয়। আমি শুনেছি অনেক জায়গাতে যে 15 মিনিট, যারা এক্সপার্ট আপলোডিং এ তাদের 15 মিনিটের মধ্যেই আপলোডিং হয়ে যায় সবারই। কিন্তু কিছু কিছু আজব পাবলিক আছে যারা মনে করে যেটা না করলেও চলবে, বা ইমেইলে পাঠালেও চলবে, বা গুগল ড্রাইভে পাঠালেও চলবে। ওই আশাটা বাদ দাও। এবং গুগল ড্রাইভে যদি কেউ কাউকে পাঠাতেই হয় সেটা স্যারের সাথে যোগাযোগ করে তারপরে পাঠাতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার কিছু ডেমারেজ হবে হয়তো মার্কিং এর ব্যাপারে। যতদূর সম্ভব তোমাদের টার্গেট থাকবে এইখানে আপলোড করা। এখন এইখানে আপলোড করা নিয়ে তোমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তোমরা সবগুলো ছবি তুলবে, ছবি তুলে পিডিএফ করবে, পিডিএফ করে আপলোডিং এর অপশনে যা যা করা সেটা করবে, করে চুপচাপ বসে থাকবে, আপলোডিং হতে থাকবে। যদি তার মধ্যে না হয় একান্তই, তাহলে ওই 30 মিনিট পরে তোমরা স্যারের সাথে কথা বলবে, সেটা ফোনে হতে পারে বা মেসেঞ্জারে হতে পারে, যে কোনো জায়গায় কথা বলে তারপরে তোমাদেরকে সেটা ইমেইলে পাঠাতে হবে। এই হচ্ছে অপশন। কিন্তু আগেই কেউ ইমেইলে পাঠাতে পারবে না যোগাযোগ না করে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে থাকো তোমরা, প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো হোক। ওকে, দেখা হবে রবিবার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।